স্বাগত একাত্তরে খেলা যোগের সাথে আছে তরিকুল ইসলাম নাহিন। দর্শক, শুরু হয়ে গেছে ফুল অন এন্টারটেইনমেন্ট বিপিএল ক্রিকেটের চতুর্থ আসর। ক্রিকেট নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রিকেট বিশ্লেষক ও কলামিস্ট লিয়াকত আলী ভূঁইয়া। লিয়াকত আলী ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। বিপিএল চলছে এবং প্রথম 2 দিনের ম্যাচে আমরা দেখেছি বৃষ্টির কারণে পরিত্যক্ত। এতে কিন্তু আসলে বিপিএল এরই অনেকটা ক্ষতির সম্মুখে। আপনার মূল্যায়নটা জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং একাত্তর টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। দেখেন, আপনি 2 দিন বললেন, আমার তো মনে হয় আগামীকালও হয়তোবা এই ওয়েদার ফোকাস যেটা তাতে বোঝা যাচ্ছে আগামীকালও হয়তোবা খেলা হবে না। এতে কিন্তু বিপিএল এর ক্ষতি না, বিপিএল এর সাথে যারা জড়িত, একেবারে আমি প্রথম বলবো যে সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে দর্শকদের। এবং এখানে কিন্তু আপনি জেনে খুশি হবেন যে বাইরে মানে আমাদের ঢাকার বাইরে অনেক দর্শক আসছে, কিন্তু অনেক জায়গা থেকে দর্শক আসছে এখানে খেলা দেখার জন্য। তো এই সবাই একদম আগ্রহ নিয়ে ছিল, কিন্তু এখন বৃষ্টি এবং ইত্যাদির জন্য তো এটা তো আমাদের হাতে না। তারপরও আমি দোয়া করব যে আগামীকাল যেন খেলা হয় এবং আগামীকাল থেকে যেন এবং এটা কিন্তু দেখার জন্য সবাই মুখিয়ে ছিল, কারণ কিছুদিন আগে ইংল্যান্ডের সাথে আমরা কিন্তু একটা ওয়ানডে সিরিজ খেলেছি, তারপরে কিন্তু আমরা একটা টেস্ট সিরিজ খেলেছি, কিন্তু টি-20টা আমাদের একটা রয়ে গিয়েছিল, যেখানে আমাদের সমস্ত ফোকাস ছিল মেহেদী হাসান মিরাজের উপর। তিনি কিন্তু দুর্দান্ত টেস্ট খেলে 19 উইকেট নিয়ে রেকর্ড ইংল্যান্ডকে তিনি 3 দিনে হারিয়ে দিয়েছিলেন। সেখান থেকে তিনি এখন রাজশাহী কিংসের হয়ে যখন খেলছেন, ঠিক তখনই কিন্তু বৃষ্টির ব্যাপারে সমগ্র আগ্রহটা কিন্তু তার উপরই ছিল। অবশ্যই আমি নিজেও ছিলাম, যে টাইমটাও ছিল খুব ভালো, শুক্রবার, সবাই খেলা দেখার জন্য আগ্রহ ছিল। মেহেদী হাসানের খেলা তো অবশ্যই সবাই দেখার জন্য আগ্রহ ছিল। তো সেই ক্ষেত্রে যেহেতু হয় নাই, আগামীতে আসে আমরা দেখব তার খেলা, এবং আশা করি শুধু মেহেদী হাসান না, এখান থেকে আরো মেহেদী হাসান বেরোবে, আরো সাকিব বেরোবে। এখন বিপিএল আসলেই কিন্তু আমি মনে করি যে আমি কিন্তু 2012 সালে আমার লেখাতে আমি লিখেছিলাম যে বিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে কিন্তু বদলিয়ে দিয়েছে। আজকে যেটা দেখেন, গাভাস্কার আজকের নিউজে আছে, গাভাস্কার বিপিএল সম্বন্ধে বলছে বাংলাদেশ ক্রিকেটের ঘুরিয়ে দিয়েছে বিপিএল, বা গতকাল ডেভ ওয়াটবারও কিন্তু বলেছে। আর বিপিএল নিয়ে যদি আলাপ করতে যান, এটা কিন্তু ব্যাপক। আমি শুধু শর্টকাটে বলবো যে বিপিএল এর পর থেকে, যখন বিপিএলটা চালু হলো, তখন থেকে যদি আমাদের ম্যাচগুলো দেখেন, কি বলে ক্রিকেট যাদের সাথে খেলেছি। আপনাকে একটু থামানো লাগছে যে এইমাত্র সংবাদ এসছে, সেটা হচ্ছে যে বিপিএল 8 তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজকে এবং গতকালে যে ম্যাচগুলো ছিল সব কয়টা ম্যাচই স্থগিত করা হয়েছে। 8 তারিখ থেকে নতুন করে বিপিএল আবার শুরু হচ্ছে, এবং এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আগামীকালে যে ম্যাচ ছিল সেটাও কিন্তু বৃষ্টির কারণে এবং ভেজা মাঠের কারণে পরিত্যক্ত হতোই। হ্যাঁ, এটা ভালো সিদ্ধান্ত। তাহলে আমাদের জন্য একটা বোনাস হলো, সবার জন্য একটা বোনাস হলো যে আমরা খেলাগুলো আবার দেখতে পারবো। তো এখানে আবার শিডিউল যদি বেড়ে যায়, তো ওখানে কিন্তু আবার বাংলাদেশ টিম কিন্তু বাইরে যাচ্ছে, সেখানে এটা মেকআপ করবে কিভাবে, হয়তো যে গ্যাপ পিরিয়ড আছে ওগুলো ওই সাথে এটা হয়তো মেকআপ করে। কিন্তু আমরা জানি যে বাংলাদেশের পরবর্তীতে কিন্তু নিউজিল্যান্ডের সাথে খেলা, এটা ওইভাবে কিন্তু সেট করা ছিল। এবং ওই নিউজিল্যান্ডের খেলার আগে কিন্তু বাংলাদেশ আসলে ক্যাম্পে অথবা বিসিএল এ খেলার তেমন কোনো সুযোগ পাচ্ছে না। এখন বিপিএল খেলে সরাসরি কিন্তু তাদের যেতে হচ্ছে। আপনার কি মনে হয় এনাফ প্রস্তুতি বাংলাদেশের ক্রিকেটাররা যারা ক্যাম্পে 22 জন ডাক পেয়েছে, 9 জন স্ট্যান্ড বাই আছে, এরা এনাফ সময় পাবে এই প্রস্তুতিটার জন্য? আমি মনে করি যে কোনো আপনার পৃথিবীর যে কোনো জায়গায় জিজ্ঞেস করবেন যে ম্যাচ প্র্যাকটিস হচ্ছে মেন। আপনি নেট প্র্যাকটিস, ম্যাচ প্র্যাকটিস যদি বেশি করা যায়, খেলা কিন্তু ভালো হবে। তো আমি মনে করি যে আমি যেটা আগেও বলবো, এটা একটা বোনাস। বিপিএল বলে না, যত ম্যাচ প্র্যাকটিস করবে সে খেলোয়াড়টা কিন্তু ভালো খেলবেই। এটা নিয়ম। এটা সর্ট অফ আপনি বলতে চাচ্ছেন যে একটা অভিজ্ঞতা বিল্ড আপ। আর বিপিএল তো ইজ বিগ, এখানে তো আপনি দেখেন যে সমস্ত বিশ্বের বড় বড় প্লেয়ার সহ, এবং প্রতিটা মুহূর্তে কিন্তু ম্যাচে হেরে যাওয়া, যেটা আর কি একটা ম্যাচ খেলতে গেলে যে জিনিসটা দরকার হয়, সেই জিনিসটা কিন্তু এখানে রয়ে যাচ্ছে। অনেক দর্শকের সামনে খেলতেছে, সবকিছু সে পাচ্ছে, এবং তার আসল খেলাটা এখানে ইন্টারন্যাশনাল সেন্টিমেন্ট। অবশ্যই। এছাড়া বিপিএল এবার যে দলগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে স্ট্রং আপনি কাকে ভাবছেন? আমি এখনো মনে করি যে 19-20 হলো ঢাকাকে আমি এখনো স্টিল নাও আমি মনে করি। সেখানে যদি একটা ডিবেটে আমি আপনার সাথে চাই, যে আমার কাছে তো অবশ্যই কুমিল্লা ভিক্টোরিয়ান্স খুবই স্টেবল এবং খুবই স্ট্রং একটা টিম লাগছে। আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন কুমিল্লা যেটা বলতে যাচ্ছেন, ওখানে পেস বোলার খুব ভালো পেস বোলার রয়েছে, ফাস্ট বোলার যেটা বলেন। আপনি দেখেন ঢাকা টিমে কিন্তু আবার স্পিন বোলার বেশ আমাদের এখানে রয়েছে, ঢাকা টিমে। সেই ক্ষেত্রে আমি বলবো যে ঢাকা শুধু না, এই উপমহাদেশে কিন্তু স্পিন বোলাররাই কিন্তু
কন্ট্রোল খুবই জাঁকিয়ে বসছে। যদিও কিন্তু ইন্ডিয়ার সাথে বা সাউথ আফ্রিকার সাথে আমাদের প্রথমবারের মতন আমাদের ফাস্ট বোলাররা ভালো করেছিল, তারপর আমি এখনো বলবো এই উপমহাদেশের মাঠ কিন্তু সবই কিন্তু ওই ঘূর্ণি বা স্পিন বোলারদের জন্য। কিন্তু তাই মাশরাফির কথা কিন্তু একটু ডিফারেন্ট। মাশরাফি কিন্তু আমাদের ওয়ানডে অধিনায়ক, তিনি বলেছিলেন আমাদের পাইপলাইন, আমাদের যতটা পরিমাণ পেস বোলার থাকবে, পেস বোলার সেকশনটা যত স্ট্রং থাকবে, বাংলাদেশ ক্রিকেট দল ততটা তরতর করে এগিয়ে যাবে। সেক্ষেত্রে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কিন্তু আমি দেখেছি যে তাদের যদি ফরেন কোটা আপনি দেখেন, সেক্ষেত্রে যেই দুর্দান্ত পেস বোলিং লাইন আপ আছে এবং তাদের ব্যাটসম্যান এক এক করে, এর আগের বিপিএল আমরা দেখেছি আশার জাইদিকে, তিনিও আছেন, তার সাথে পাকিস্তানি ইমাদ ওয়াসিম পর্যন্ত আছে। দে রিয়েলি ক্যান টার্ন দ্য হোল ম্যাচ অ্যারাউন্ড। সেক্ষেত্রে আপনি কি এগিয়ে রাখবেন তাদের? না, আমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স। না, ঠিক আছে, আমি কিন্তু তারপর আমি বলবো যে ঢাকার টিম আপনি কাগজ কলমে বলেন, অ্যানালিসিস যদি আপনি করেন, আমি মনে করি যে আমার মানে যেটুকু আমি বুঝি আর কি, সেখানে যেহেতু তারা স্পিন বোলারকে বেশ বিশ্বমানের অনেকগুলো স্পিন বোলার রয়েছে সেই ক্ষেত্রে, এবং ব্যাটসম্যানও তাদের মোটামুটি, আমি বিপিএল এর পুরো টিমগুলো কিন্তু আমি বলবো যে 19-20 খুব একটা কিন্তু পার্থক্য প্রত্যেকটা টিমের মধ্যে। ঢাকা আর কুমিল্লাকে যদি আমরা এক সাইডে রাখি তাহলে কিন্তু সেখানে খুলনা টাইটান্স আছে, সেখানে রাজশাহী কিংস আছে, এদেরকেও কিন্তু আসলে বাদ দেওয়া যায় না। কারণ এই টি-20 খেলাটাই কিন্তু একজন দুজন প্লেয়ার কিন্তু ঘুরায় দেয় খেলাটাকে, যে কোনো দুইটা প্লেয়ার কিন্তু খেলাটাকে একদম ঘুরে একদম অন্যদিকে নিয়ে যাবে। আবার দেখা যাবে একটা বোলার 3টা ওভার বা 4টা ওভার যদি সে চেক দিয়ে দেয়, রান উইকেট না পেলেও রান যদি চেক দিয়ে দেয়, সেখানেও কিন্তু খেলা ঘুরে যায়। সেজন্য আমি মনে করি যে এটা একেবারে আগাম বলা মুশকিল যে আমরা যে দুইটা টিম নিয়ে কথা বলছি, এই দুইটা টিম হয়তো না আসতে পারে, আপনাদের অন্য আর একটা টিম চলে আসতে পারে, ওই যে খেলা ঘুরিয়ে দেয়। এই জন্য আমি মনে করি এটা। এদিকে কিন্তু নিউজিল্যান্ডের সাথে বাংলাদেশের যে 22 সদস্যের দল ঘোষণা করেছে, সেখানে কিন্তু আমরা দেখেছি নতুন 3টা মুখ। তাদের মধ্যে একজন হচ্ছে তানভীর হায়দার, লেগ ব্রেক বোলার, এবং তার সাথে আছেন নাজমুল হোসেন শান্ত এবং পেসার এবাদত। এদের ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি নিউজিল্যান্ড ট্যুরে যাচ্ছে, তো ওখানে তো স্পিন কতটুক করতে হবে। নাজমুলের কথা যেটা বললেন, ওর খেলা আমি কিন্তু দেখেছি, ওই আপনার 19 দলের খেলা যেগুলো ওয়ার্ল্ড কাপ হলো, এ কিন্তু আসলে আমি মনে করি আমাদের পাইপলাইনে কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে। এবং আমাদের এই কথা আরেকটু বলা উচিত, আমি যোগ করি আপনার সাথে, যে আমাদের যে সিলেক্টররা কিন্তু এখন কিন্তু সিলেক্টরদের কিন্তু অনেক কষ্ট করতে হবে, বিকজ বেঞ্চে যখন অনেক প্লেয়ার বসা থাকে তখন কিন্তু যারা খেলছে তাদেরও কিন্তু অনেক সংগ্রাম করতে হবে, কারণ তারাও যদি ম্যাচ খারাপ করে, আগে মনে করেন 10টা ম্যাচের মধ্যে 1টা-2টা ম্যাচ ভালো করতো, তাকেও দলে নেওয়া হতো, এখন কিন্তু ওইটা আর নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে টিনেজাররা আমাদের যারা আছে তারা অ্যাকচুয়ালি সিনিয়রদের ঘাড়ে শ্বাস ফেলছে। তারা 13-15, আপনি আমি মেহেদী হাসানের কথা চিন্তা করেন, তার জীবনীটা পড়েন, সে 13, 14, 17, 19 করে কিন্তু সে দলে ঢুকলো, তাতে কি সে একদম। আপনি কি বলতে চান যে আমাদের যারা তরুণ প্লেয়াররা আছে তারা তাদের জেনারেশনের চেয়ে এক ধাপ এগিয়ে? অবশ্যই তারা আমাদের এই আগামীতে বাংলাদেশ ক্রিকেটকে অনেক, এবং ইতিমধ্যেই কিন্তু আপনি দেখেন বিশ্বের সমস্ত যারা একসময় আমাদের বিরুদ্ধে বলতো, একসময় অনেক কিছু কথা বলেছে, তারা কিন্তু উল্টায়, ইভেন ইংল্যান্ডের সমস্ত যারা নাক ছিটকাত, তারা কিন্তু এখন আমাদের পক্ষে বলতে তারা বাধ্য হয়ে বলতেছে যে বাংলাদেশ আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে এটা করবে, অমুক সাথে নিউজিল্যান্ডে ভালো। কেন বলতেছে? বিকজ তারাও তো আমাদের মতন অনেক তারা এগুলা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে, এবং তারা কিন্তু এগুলা নিয়ে বসে আছে, দেখতেছে কি অবস্থা। আমার মনে হয় এটা আমাদের 3 মরলের কথা বলেছিলাম না, যে 3 মরলের জবাব কিন্তু এখন শুরু হয়ে গেছে। তাই সেই জবাবটা কিন্তু এখন মাঠেই আমাদের ছেলেরা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে আমাদের যে পরিমাণ প্রতি বছর আমরা টেস্ট খেলা পাচ্ছি তার চেয়ে আমাদের আরো বেশি প্রয়োজন? এটার জন্য কিন্তু আমাদের কর্মকর্তাদেরও এগিয়ে আসতে হবে, তাদেরও। এটা হচ্ছে টেবুলের খেলা আর কি, যে যত বেশি তারা, আমি আশা করি আমাদের বোর্ড এটা করবে এবং আগামীতে আরো খেলা বাড়বে বলে আমি মনে করি, কারণ তাদের এখন বলার একটা সুযোগ রয়েছে। তারা বললে এখন তাহলে ইন্ডিয়ার যে টিমটা যাচ্ছে এই ফেব্রুয়ারিতে, এখন যদি আমাদের বোর্ড আরেকটু বলে জোরালো ভাবে যে না, আমাদের আর 3টা ওয়ানডে দাও, তাকে বুঝাইতে পারে যে তোমাদের ওয়ানডে দিলে ক্ষতি হবে না, তোমরা সবকিছু, তারা তো ভয় পেত। ভাই আপনি আমাদের সাথে থাকুন। আমাদের বিপিএল গভর্নিং কমিটি সেখানে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একটা বৈঠকে বসেছে, সেখানে ইসমাইল হায়দার মল্লিক কথা বলছেন। আমরা একবার সংবাদ সম্মেলনটা থেকে ঘুরে আসছি। দিনে যে খেলাটা ছিল বরিশাল বুলস ঢাকা ডায়নামাইটস, ওটা হয়তো বা সন্ধ্যায় চলে যেতে পারে।
এই একটা চেঞ্জ আছে, বাট ফিক্সচার অ্যাজ ইট ইজ রবে। আপনারা জানেন আমাদের ফিক্সচারের মধ্যে কিছু কিছু ফাঁকা দিন আছে, ফাঁকা দিন বিকজ আমরা রেখেছিলাম টু গিভ রেস্ট টু দ্য উইকেট। তো আজকের খেলা অর্থাৎ আজকে আমাদের 5 তারিখ এবং 6 তারিখের খেলা আমরা এই দুইটা জায়গায় ফিল করব। আর গতকাল যে দুইটা ম্যাচ হয়নি সেটা আমাদের বাইলস আমরা চেক করেছি, সেই বাইলস অনুযায়ী দুইটা ফ্র্যাঞ্চাইজি যদি রাজি থাকে তাহলে এই ম্যাচটা আমরা রিম্যাচ করব। তো অলরেডি আমরা তাদেরকে সময় দিয়েছি, আজকে রাত 10টার মধ্যে তারা আমাদেরকে জানানো কথা। অলরেডি তারা মিটিং অবশ্য ভার্বালি এগ্রি করে গেছে, তারপরে তারা তাদের রিপ্রেজেন্টেটিভটা তাদের ওনারের সাথে আলাপ করে আমাদেরকে জানাবে যে গতকাল যে দুইটা ম্যাচ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রাজশাহী কিংস, রংপুর এবং খুলনা টাইটান্স। তো রংপুর এবং খুলনা টাইটান্স এগ্রি করে গেছে আমার জানা মতে, এবং আজকে যেটা বরিশাল চিটাং ভাইকিংস ওরাও এগ্রি, সবাই এগ্রি এক্সেপ্ট ফার্স্ট ম্যাচ কুমিল্লা আর রাজশাহীটা আমরা এখনো পাইনি মতামত। এটা পেয়ে গেলে এই ম্যাচটা আমরা রিম্যাচ করব। সো বাট গতকালের যে সেকেন্ড ম্যাচ যেটা ছিল রংপুর এবং খুলনা, যেহেতু বোথ টিমস এগ্রিড, আমাদের অলরেডি আমাদের ফিক্সচার যারা বানায় তারা এবং প্লাস আমাদের আম্পায়ার্স ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির রিপ্রেজেন্টেটিভরা বসে এখন ফিক্সচারটা রিস্কেডিউল করছে, যে আমাদের যে গ্যাপ আছে দেখবেন আপনার 10 তারিখে একটা গ্যাপ আছে এবং 14 তারিখ, এই দুইটা দিনের মধ্যে আমরা এই খেলাগুলি ফিল করব। এমন হতে পারে যে একদিন আমরা হয়তো বা 3টা ম্যাচও স্টেজ করতে পারি, সেক্ষেত্রে হয়তো ফার্স্ট ম্যাচটা আমরা তো 10টা সাড়ে 10টায় করবো, আর বাকি দুইটা ম্যাচ অ্যাজ ইট ইজ হবে। আর যদি ওই 2 দিনে 2টা করে ম্যাচ রাখি তাহলে হয়তো আমরা আরেকটা দিন দরকার হতে পারে, সেক্ষেত্রে আমাদের 3টা ম্যাচ দেখাতে পারে। লিয়াকত আলী ভাই, আমরা যেটা লাইভে দেখছিলাম যে ইসমাইল হায়দার মল্লিক যেটা বললেন যে সবার কাছ থেকে সম্মতি পেয়েছে, এবং যদি কুমিল্লা এবং রাজশাহীর কাছ থেকে সম্মতি পাওয়া যায় তাহলে তাদের একটা রিম্যাচ হবে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি, না বিরতি থেকে আবারও আমরা আপনার কাছে ফিরছি। দর্শক, চলছে খেলা যোগ, ফিরছি ছোট্ট একটা বিরতির পর, সাথেই থাকুন। আপনারা আছেন 71-এ, চলছে খেলাযোগ এবং আমাদের সাথে আছেন লিয়াকত আলী ভুঁইয়া। তিনি একজন কলামিস্ট এবং ক্রিকেট বিশ্লেষক। লিয়াকত আলী ভুঁইয়া, আমরা বিরতিতে যাওয়ার আগে বিপিএল নিয়ে কথা বলছিলাম। ইসমাইল হায়দার মল্লিককে আমরা যেটা বলতে শুনলাম যে বিপিএল এর খেলাগুলোর বৃষ্টির কারণে যে কটা পরিত্যক্ত হচ্ছে সেটা রিম্যাচ করার আবার ঘোষণা দিয়েছে, এটা কি আসলে কতটা যথাযথ ছিল? না, আমি আপনার পারমেকে প্রথমেই বলেছিলাম যে আপনার যেহেতু নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল, ওখানে কিন্তু একটা শিডিউল করাই আছে, কারণ ওই টাইমের মধ্যে যেতেই হবে। কিন্তু আপনি দেখছেন এখানে বললো যে দরকার হলে আমরা 3টা ম্যাচ একদিনে খেলাবো, তার মানে ওই শিডিউলটা ঠিক রাখার জন্য। আর যদি ভিতরে কোনো গ্যাপ থেকে থাকে মানে ম্যাচ খেলার মধ্যে, ওই গ্যাপের মধ্যেও কিন্তু খেলায় দেবে। এই জন্য আমার মনে হয় এটা ঠিকই আছে। এখন তো আবহাওয়ার উপরে তো কারো হাত নাই, এবং আননেসেসারি কালকেও আবহাওয়া কিন্তু খারাপ। তো এটা আমার মনে হয় খুব একটা ভালো ডিসিশন নেওয়া হয়েছে, এবং সবাই অ্যালার্ট হয়ে যাবে। বিপিএল থেকে আমরা একটু জাতীয় দলে যদি ফেরত যাই, জাতীয় দলে আমরা ইংল্যান্ড সিরিজে কিন্তু শুধু মিরাজকে যদি আমরা একটু বাইরে রাখি, তিনি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করেছেন, কিন্তু সাকিব আল হাসান সে কিন্তু খুব ভালোভাবে সাপোর্ট দিয়েছিলেন, এবং সেই সাথে তামিম ইকবাল, এবং এই দুজন কিন্তু এই দুই জুয়েল কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য অনেক বড় একটা রত্ন, এবং তারা কিন্তু নিউজিল্যান্ড সফরে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট হতে পারে। দেখুন, যে কোনো ভালো বোলার বলেন, যে কোনো ভালো ব্যাটসম্যান বলেন, তার সাথে যদি আরেকজন সাপোর্ট না দেয়, সে কিন্তু আপনি দেখেন বল করতেছিল ওই পাশ থেকে কিন্তু সাকিব উইকেট নিচ্ছিল, এবং সাকিব কিন্তু ধরে রাখছে ওই পাশটাও। ওই পাশে যদি ওই ধরনের বলার না থাকতো, এর কিন্তু অনেক অসুবিধা হয়। সেম থিং দেখেন তামিম ইকবালকে একটা বিরাট সাপোর্ট দিয়ে গেছে মোমেনুল হক, ওকে কিন্তু একটা বিরাট সাপোর্ট দিয়ে গেছে। তো ফলে হচ্ছে কি, এখন সাপোর্ট যদি না থাকে, মানে একটা প্লেয়ারের আরেকটা প্লেয়ার যদি সাপোর্ট না দেয়, সেক্ষেত্রে কিন্তু যত ভালো প্লেয়ারই হোক তার জন্য একতরফা করা সম্ভব না। আমি মনে করি যে বাংলাদেশ দলে শুধু আপনি যেটা বললেন, সাকিব বলেন, তামিম বলেন, মেহেদী হাসান বলেন, এরপরও যারা আছে আপনি দেখেন কেউ না কেউ কিন্তু কিছু না কিছু এবার কম করুক বেশি করুক কিছু না কিছু করে দিয়ে পারফর্ম করে দিয়ে গেছে। এই জন্যই কিন্তু আজকে আপনি বলবেন যে 30 রান 40 রান, এই মাঠে এখন যে পিচ ছিল সেখানে কিন্তু 30 রান মানে হচ্ছে 60 রান, ভয়ঙ্কর পিচ ছিল। এবং যেটা অ্যালিস্টার কুক নিজে বলেছেন যে তিনি নিজেও আসলে বুঝতে পারেনি ক্রিজের নেচারটা কি। এই যে একাদশটা ইংল্যান্ডের এগেইনস্টে খেলেছে, আপনি কি চান যে নিউজিল্যান্ডের যে এই একাদশটা, নিউজিল্যান্ড কিন্তু আমরা জানি যে ওখানে কিন্তু আর স্পিন কন্ডিশনটা খুব
ওরকম কাজে দেবে না? না, আমি এখানে আপনার সাথে একমত না যে জাত স্পিন হয়, জাত মানে ওদের দেখেন দীপক পাটেল বলেন বা অস্ট্রেলিয়ার কি বলে বড় স্পিন বলার ছিল শেন ওয়ার্ন বলেন, এরা তো স্পিন বলার, তো ঠিক না? জাত স্পিন। আপনি সাকিবুল হাসান সাউথ আফ্রিকায় 5টা উইকেট নিয়ে নিল, মানে সাকিবুল হাসান তো সারা পৃথিবী খেলে বেড়াচ্ছে। আমার কথা যে সত্যিকার স্পিন বলার হলে কিন্তু আপনি ওকে যেই মাঠেই দেন না ও ভালো করবে, হ্যাঁ, সে ম্যাচ ঘুরাই নিয়ে আসবে। সেই জন্য আমি মনে করি এখন যে টিমটা যাচ্ছে এখানে কিন্তু খুব একটা এদিক সেদিক করার কিছু নাই। তবে পেস বলার রাখতেই হবে, বিকজ ওয়ার দিস সুইং কন্ডিশন পেস বলার। তা আমি বলবো যে আপনি কিন্তু একেবারে যদি বলেন যে স্পিন ধরবে না, এটা ঠিক না। স্পিন বলা ওদের দেশে আছে, ওরা স্পিন খেলতেছে এবং তারা বেশি খেলে, বিকজ তারা উপমহাদেশে বিভিন্ন দেশে খেলে এবং তারা কিন্তু স্পিন খেলে আসতেছে। আপনার মনে হয় না যে দুটা ভারসাম্য প্রয়োজন, পেস এবং স্পিনার দুটো মিলে? অবশ্যই অবশ্যই দুইটাই দরকার, স্পিনও দরকার, পেসও দরকার। এবং এটা আমার ধারণা বাংলাদেশ দলও বা বাংলাদেশে যারা থিঙ্ক ট্যাঙ্কার আছে তারা করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খেলা যোগে অংশগ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, 71-এর দর্শকদেরকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল এই মুহূর্তে খেলা যোগে। আমরা জানতে চাই আপনার কথা। যোগ দিন খেলা যোগের অফিসিয়াল ফেসবুক পেজে। খেলা দেখুন, খেলায় থাকুন এবং চোখ রাখুন 71।